ভারত যদি চাপ দেয়, এই চাপ বর্তমান সরকার দিতে পারবে না। তৃতীয়ত হলো যে শেখ হাসিনাকে ওখানে রেখে তারপর তার যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের সাহায্য, সহানুভূতি ভারত সঙ্গতির কারণে পেয়ে গেছে এবং যেহেতু সেখানে হাসিনা সেখানে আছে, আওয়ামী লীগের একটা বিশাল নেতাকর্মীরা এখন ভারতে ছড়িয়ে পড়েছে এবং আগামী কিছুদিন যদি এভাবে চলতে থাকে তাহলে আরও অন্তত ১ থেকে ১.৫ লাখ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ রয়েছেন, তারা ভারতে চলে যাবেন। তখন ভারত কেন্দ্রিক একটা বলয় কাজ করবে, বিকল্প শক্তি কাজ করবে। যেভাবে শান্তি বাহিনীকে দিয়ে তারা পূর্ব পার্বত্য চট্টগ্রামকে অস্থির করে ফেলেছিল। তো একইভাবে যদি শান্তি বাহিনীকে দিয়ে পুরো পার্বত্য চট্টগ্রাম, পুরো সেনাবাহিনীর কয়েকটা রেজিমেন্টকে তারা সেই আমাদের জাতীয় বাজেটের একটা বিরাট অংশ আমরা ওখানে কিন্তু শান্তি বাহিনীর সাথে যুদ্ধে খরচ করেছি। তো তারা যদি মাত্র হাজার খানেক শান্তি বাহিনীর সদস্যকে দিয়ে এই কাজ করতে পারে, তাহলে বাংলাদেশের কোটি কোটি আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে তাদেরকে দিয়ে এই দিল্লি কি করতে পারে, এবং সেটাই কিন্তু তাদের প্ল্যান বি। এবং সেই প্ল্যান বি বাস্তবায়ন করার জন্য এখন দিল্লির যে মিডিয়াগুলো রয়েছে তারা কিন্তু প্রচার চালাচ্ছে। কি প্রচার চালাচ্ছে? একবার বলছে যে এই মুহূর্তে বাংলাদেশের সৈন্য সমাবেশ করা দরকার, বাংলাদেশ খুব বাড়াবাড়ি করছে। আর এক পক্ষ বলার চেষ্টা করছে বড় বড় মিলিটারি এক্সপার্ট ওখানে লেফটেন্যান্ট জেনারেল হয়েছেন, ফুল জেনারেল হয়েছেন, মেজর জেনারেল হয়েছেন এবং গ্লোবাল পার্সপেক্টিভে তাদের যে সামরিক বিশ্লেষণ খুবই গুরুত্বপূর্ণ। তারা কাগজ কলম নিয়ে বসে এঁকে ঝুঁকে দেখাতে চেষ্টা করছে যে এই মুহূর্তে মিলিটারি পয়েন্ট অফ ভিউ থেকে চট্টগ্রামকে আলাদা করে ভারতের অধিকারে নিয়ে যাওয়া, এটি যাকে বলা হয় ভারতের জন্য প্রথম অপশন। দ্বিতীয় অপশন হলো যে চট্টগ্রাম মায়ানমারের একটা কিছু অংশ, এগুলো নিয়ে যদি আলাদা একটা স্টেট করে দেওয়া হয় এবং তাদের সঙ্গে যদি একটা সেই যাকে বলা হয় করিডোর চুক্তি থাকে, সেই করিডোরের মাধ্যমে সেই তারা সেই তাদের পণ্য পরিবহন থেকে শুরু করা সব কিছু তারা করতে পারবে। তাহলে তারা দুটো অংশকে টার্গেট করেছে। একটা হলো শিলিগুড়ি করিডোর, আমাদের উত্তরবঙ্গ। উত্তরবঙ্গের আপনি দেখবেন যে একটা মাথা আছে ম্যাপে, সেই মাথার অংশটা তারা কেটে দিতে চাচ্ছে। আর চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম যেখানে ওই যে ফেনী নদীর ওখানে এসে যেটা চিকেন নেক বলা হয়, বাংলাদেশের পার্টে ফেনী চিকেন নেক, এই অংশটাকে তারা কেটে দিতে চাচ্ছে। এটা নিয়ে ভীষণ রকম প্রচার এবং প্রোপাগান্ডা চলছে ভারতে, যার কিছু অংশ যে বাংলাদেশে যারা দেখেন, আমরা দেখার সাথে সাথে ঘুম হারাম হয়ে যায়। তো এই যে ভারত যে প্ল্যান বি শেখ হাসিনাকে হাতে রেখে আওয়ামী লীগকে নিয়ে, বাংলাদেশকে নিয়ে যে করে যাচ্ছে অনবরত, তার বিরুদ্ধে আপনি, আমি, আমাদের সরকার, আমাদের জনগণ আমরা আসলে কি করছি? আমরা কি তসবি টিপছি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছি, সবকিছু আল্লাহর উপর ছেড়ে দিয়ে বসে আছি, নাকি আমরা মনে করছি যে না কিছুই হবে না, আবাবিল পাখি এসে আমাদেরকে রক্ষা করবে? রাজনীতির সবচেয়ে বড় নির্মমতা হলো যে এখানে পার্মানেন্ট বন্ধু বলে কেউ নেই, আর পার্মানেন্ট শত্রু বলে কেউ নেই। এখানে শুধুমাত্র পার্মানেন্ট যে জিনিসটি সেটা হলো স্বার্থ। ভারতের যা স্বার্থ আছে সেই স্বার্থ অনুযায়ী তারা কাজ করবে, তারা শত্রু মিত্র চিন্তা করবে না। ২ নম্বরে যে জিনিসটি হলো সেটি হলো প্রতি ৫০ বছর পর সেই মানচিত্র পরিবর্তন হয়। এরপর প্রতি ১০০ বছর পর সেই মানচিত্র থেকে শুরু করে আরো বড় ভৌগোলিক বিবর্তন ঘটে যায়। বোঝার চেষ্টা করুন, ১৯৭১ থেকে এ পর্যন্ত আমরা কিন্তু ৫০ বছর অতিক্রম করে ফেলেছি। সো ইটস এ হিউজ বার্ডেন, হিস্ট্রিক্যাল বার্ডেন ফর আস অ্যান্ড ফর আওয়ার নেশন। আমরা যদি বলেন যে তাহলে বলেন তো এই সময়ের মধ্যে ৭০ বছরে আমেরিকার কি ভৌগোলিক পরিবর্তন হয়েছে, ইংল্যান্ডের কি পরিবর্তন হয়েছে, ৫০ বছরে ইন্দোনেশিয়ার কি হয়েছে, গিয়ে দেখেন সব জায়গাতে হয়েছে। গত ৫০ বছরে মানে উইদিন 15 ইয়ার্সের মধ্যে আপনি ইংল্যান্ডে গিয়ে দেখেন সে আয়ারল্যান্ডে কি হয়েছে, ইউরোপে গিয়ে দেখেন সেই গত ৫০ বছরের মধ্যে কতবার কত মানচিত্র
পরিবর্তন হয়ে গেছে। এই বাংলাদেশের মধ্যেই কিন্তু আমাদের বেশ কয়েকবার মানচিত্র পরিবর্তন হয়ে গেছে স্বাধীনতার পরে।